কষ্ট পেলেও ভেবেছি যারা সত্যি বিশ্বাস করেন না প্যারানরমাল কিছু আছে, বিশ্বাস করেন বা না করেন, জেনে রাখলেন কত মানুষ কত কষ্টে আছে এই সমস্যায়। আমি আমার আর আমার পরিবারের সাথে ঘটে যাওয়া একটি সিরিয়াল ঘটনা বলবো। সেই কালো ছায়া আমাদের পিছু ছেড়েও যেন ছাড়ে না। ওই ঘটনার 1 বছর পর, মানে আমি 7ম শ্রেণীতে পড়ি তখনকার সময়ের কথা বলছি, ওই ঘটনার পর তো ছোট ছোট অনেক ঘটনাই ঘটেছে। সেগুলোর মধ্যে যে ঘটনাটির কারণে এখনো রমজান আসলে গা শিউরে ওঠে, সেই ঘটনাটি বলবো আজ। অনেকেই মনে করেন রমাদান মাসে শয়তান বন্দি থাকে বা কোনো সমস্যা হয় না, কিন্তু সব জিন বন্দি থাকে না, এবং আমার সাথে না। শুধু ঘটনাটি আমার এবং আমার আপু এবং আমার ছোট ভাইয়ের সাথেও ঘটেছে। অবাক করা বিষয় হলো আমার আব্বু আম্মুর সাথে কিছুই ঘটেনি। আমার সাথে সেই ঘটনাটা ঘটার পর আমি রাতে আজও একা ঘুমাতে পারি না। এখন আমি আমার আম্মুর সাথে ঘুমাই, আর ঢাকাতে সাবলেটে থাকি, তাও রুমমেট আমার বেডই শেয়ার করে। সেই রমাদানে আমার 3 ভাই বোন আমরা এক বিছানাতে ঘুমালাম। আগেই এপিসোডে বলেছিলাম যে আমাদের বাসার বর্ণনা 3টি রুম, 2টি বাথরুম, লাগোয়া বাথরুম। এই আব্বু আম্মু এবং কমনটির সামনেই আমরা মাঝের রুমটি তখন ফাঁকাই থাকতো। আর যেই রুমে আমার দাদা ছিলেন শেষবার, সেই রুমটিতে আমরা থাকা শুরু করলাম। রুমের একটু বর্ণনা দিলে বুঝতে সুবিধা হবে। আমাদের রুমে জানালার সাথে বেড রাখা, যেই বেড এবং বেডের জানালার পাশে প্রথমে আমি শুতাম, আমার পাশেই ছোট ভাই এবং এরপরে আমার বোন, আর এক পাশে জানালার সাথে লাগোয়া একটি পড়ার টেবিল, যেটাতে আমি পড়তে বসতাম। রমজান মাস শুরু হলো, আমরা 2য় তলায় থাকতাম। 3য় তলায় যে পরিবার থাকতো আমরা কাকা কাকি বলেই ডাকতাম। সেই কাকা হঠাৎই অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ মানে মানসিক অসুস্থ, যাকে এক কথায় পাগলই বলে। তাকে মানসিক হাসপাতালে ভর্তি করে রেখে দেওয়া হয়েছিল 1 বছর। ওনার কথা কেন বলছি এবার বুঝবেন। রমজানের প্রথম দিন আমরা ঠিকঠাক মতোই ঘুমালাম, এবং আমি জানালার পাশেই আমার মাথার কাছে পড়ার সেই টেবিল, আমি স্বভাবগতভাবেই উপুর হয়ে ঘুমাতাম। সেহরির সময় আমরা ঘড়ি ধরে 3টায় উঠতাম। প্রথম রমজানেও তাই করব, কিন্তু গভীর ঘুম থেকে হঠাৎই কেন এক অজানা অস্বস্তির কারণে ঘুম ভেঙে গেল আমার। যেহেতু উপুর হয়ে শুতাম, সেহেতু চোখ মেললেই সোজা চোখ যাবে সামনের টেবিলের নিচের দিকে। তাই হলো, চোখ খুলে আমি যা দেখলাম তা আজও আমার শরীরে কাঁটা দিয়ে ওঠে। আজও রমজান মাস চলছে। যাই হোক, আমি দেখলাম ওই 3য় তলার কাকা 4 হাত পা একসাথে করে কুঞ্জ বুড়ির মতো বসে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, যেখানে কিনা এটা সম্ভবই না কোনোভাবে। প্রথম কথা, উনি হাসপাতালে। দ্বিতীয় কথা, এত রাতে, তাও আবার আমার টেবিলের নিচে বসে থাকা ইম্পসিবল। আমি এমনিতেই অনেক ভয় পাই। এটা আমি 2-3 পলক অবধি দেখেছি, এবং সত্যিই দেখেছি, কারণ আমার চোখের পলকেই ভ্যানিশ হয়নি। 2-3 বার পলকে দেখেছি এক দৃষ্টিতে আমার দিকেই ওইভাবে বসে তাকিয়ে আছে। এরপর আমি তো ভয়ে আমার বোন ভাই সবাইকে ডাকার চেষ্টা করি, কিন্তু ভয়ে যেন বরফ হয়ে গেছি। ডাকার অবস্থাও নেই আমার, যদিও তার দৃষ্টিতে তেমন কোনো ভিন্নতা ছিল না, মানে রক্তলাল বা ভয় ফ্যাকাশে কিছু না। তবুও আমি ভয় শেষ। কি দেখলাম? শুধু এইটুকু আওয়াজ নাকি এত জোরে চিৎকারের মতো দিয়েছিলাম, তাতে আমার বোন উঠে গেছে। আমার বোন আমাকে বলল, কি হয়েছে? আমি তখন ঘেমে ভিজে একাকার হয়ে গেছি, কথাও বলতে পারছি না। আমার বোন লাইটটি জ্বালিয়ে দিল আর আমাকে পানি খাওয়ালো। ঘড়িতে 1:45 বাজে মাত্র। 3টা বাজতে অনেক দেরি, তাই আমাকে আবারও ঘুমাতে বলে আপু। কিন্তু ঘুম হবে না বললে ও আমাকে জিজ্ঞেস করলো কি হয়েছে। আমি সবকিছু বলার পর আপু আমায় অভয় দিল এবং বলল, এসব কিছু না, ভয় পেলে হবে, মনের ভুল হতে পারে। যাক, লাইট অফ করে দিল। কিন্তু আমি ঘুমালাম না, জেগে রইলাম 3টা অবধি। সেহরি খেয়ে নামাজ পড়ে তারপর ঘুমালাম সেদিন। দ্বিতীয় রমজানে ঘটল আরো ভয়ঙ্কর ঘটনা। সেহরিতে ওঠার পর খেয়ে নামাজ পড়ে শুয়ে পড়লাম। তখন অন্ধকার, বাতাসই ছিল না। ফ্যানের বাতাসই শরীরের গরম নিবারণ করতে পারছিলাম না। ভ্যাপসা গরম, বাইরেও বাতাস নেই। শোয়ার আগে জানালার পর্দা তুলে দিলাম, পুরো জানালা খুলে দিলাম। শুয়ে তন্দ্রা মতো এসেছে। ঠিক
তখনই ফিল করলাম জানালা দিয়ে এই গরমের মধ্যেও একটি শীতল বাতাস রুমে ঢুকলো, এবং সেই বাতাসটা যেন খণ্ডনীয় বাতাস। মানে মনে হলো যে এই বাতাসের পর আর কোনো বাতাস আসলো না, এবং সেই বাতাসের সাথে একটা পচা পটকা দুর্গন্ধ আমি নাকে টের পেলাম। এত পচা সেই গন্ধ আজও মনে হলে আমার বমি আসে। সেদিন অবশ্য আমি বমি করেই দিয়েছিলাম। সেই পচা গন্ধটা মনে হলো সোজা ঢুকে পড়লো ঘরে, এবং তারপরে ছড়িয়ে পড়লো এবং বাড়তে লাগলো। তন্দ্রার মধ্যেই ফিল করতে পারছিলাম এমন পচা গন্ধ, এবং গন্ধ মনে হচ্ছে কোনো এক জায়গায় স্থির হয়ে আছে, সেখান থেকেই ছড়াচ্ছে। আর সেই জায়গাটি হলো আমার সেই পড়ার টেবিল। এভাবে বেশিক্ষণ থাকতে না পেরে যখনই আমি উঠে যেতে চাইলাম, তখনই আমার শরীর ঝিম ধরে উঠল। যেমন অনেকক্ষণ এক জায়গায় বসে থাকলে পায়ে ঝিম ধরে যায়, তেমনি আমার সারা শরীরে আমার একটা ঝিম অনুভব হলো। এই ঝিম ধরা শরীরে আপুর ধাক্কা লাগাতে চোখ মেললাম। আপু বলল আমার শরীর নাকি বেঁকে আছে, মনে হচ্ছে বাঁকা ভাবে শুয়ে কপাল কুঁচকে আছি। দেখে আপু ডাক দিয়েছে। আমি জিজ্ঞেস করলাম, তুমি উঠলে কেন? আপু প্রথমে কিছু বলল না, কিন্তু আমি বললাম, একটা পচা গন্ধ পাচ্ছ? আপু অবাক হয়ে বলল, তুই গন্ধটা পাচ্ছিস? আমি বললাম, হ্যাঁ। বিশ্বাস করবেন না, তখনও সেই গন্ধটা ছিল, সেখানেই ছিল, এবং পুরো রুম জুড়েই ছিল। তখন আমি বললাম, সবকিছু। আপু বলল, আমিও গন্ধটা পাচ্ছি, গন্ধেই উঠে গেছি। জানালা খোলা না? আমি বললাম, হ্যাঁ হ্যাঁ খোলা, তবুও গন্ধটা তীব্র যে বলে বোঝানো যাবে না। আমি আর থাকতে না পেরে বমি করে দিলাম। দরজা খুলে দিল আপু, লাইট জ্বালিয়ে দিল। ওদিকে আকাশও ফর্সা হতে শুরু করেছে, আলো আসলো রুমে। এরপর আমরা ঘুমালাম, এবং গন্ধটাও কমই মনে হলো তখন। রাসেল ভাই, সত্যি বলতে ওই মাসে ওইটাই আমাদের শেষ ঘুম রাত। পরদিন আবারও সেহরি খেয়ে নামাজ পড়ে শুলাম, কিন্তু ঠিক তখনই গতকালের মতো পচা গন্ধটা নাকে এলো। তবে অবাক করা বিষয় হলো, গন্ধটা এমন যে কেউ যদি নোংরা কাপড় পরে কারো পাশ দিয়ে হেঁটে যায় এবং সাথে সাথে গন্ধটাও সরে যায়, এমন হলো আমাদের তিনজনের সাথে। আজকে হলো উল্টো ঘটনা। গন্ধ নাকে আসার সাথে সাথে মনে হলো আমার পা হাত সব অবশ হয়ে গেছে, এবং আমি কথা বলার শক্তি পাচ্ছি না, চোখ মেলতে পারছি না। এটা যে কত বড় একটা কষ্টের ব্যাপার কাউকে বলে বোঝানো যাবে না। এবং আরো ভয় লাগছিল, কারণ আমার মনে হচ্ছিল আমি সোজা হয়ে শুয়ে আছি, কেউ আমার মাথার কাছে এসে আমাকে ঝুঁকিয়ে রেখেছে, এবং একটা গরম নিঃশ্বাস আমার নাকে এসে পড়ছে, এবং এত জোরে নিঃশ্বাসটা পড়ছিল যার কারণে আমার দম বন্ধ হয়ে আসছিল। কাউকে ডাকার শক্তি পাচ্ছিলাম না। হঠাৎই মনে হচ্ছে কেউ আমার বুকের ওপর বসে চেপে আছে, আর সেই গন্ধ আমার নাক মুখ দিয়ে ঢুকে মনে হচ্ছিল পেটের নাড়ি ভুড়ি সব বের করে দেবে। এই কষ্টটা কোনোদিন আমি ভুলতে পারবো না। মনে হচ্ছিল আজই শেষ দিন, আমার মৃত্যু আজই হবে। কতক্ষণ এভাবে ছিলাম জানি না। হঠাৎই আপুর ধাক্কায় হন্তদন্ত হয়ে উঠে বসলাম। পানি দাও, পানি দাও। আপু বলল, কি বলিস তুই? রোজা রেখেছিস তো? তখন আর কিছু না বলে হাঁপাতে হাঁপাতে বসে কিছুক্ষণ চুপ করে আপুকে সবটা বললাম। আপু বলল, আমি নাকি ঘুমাচ্ছিলাম, সেই আওয়াজে আপুর ঘুম ভাঙে। গরু জবাই দেওয়ার পর যেই শব্দ, সেই শব্দটাই নাকি আমি করছিলাম। এরপর লাইট জ্বালিয়ে রাখতে বললাম। দুজন জেগেই রইলাম। পরদিন আম্মুকে বললাম সবকিছু। আম্মু বলল তারাও আমাদের সাথে রাতে থাকবে। আর যেহেতু আমার আগে সমস্যা হয়েছে, তাই এইবার আম্মু একটুতেই ভয় পায়। আর সত্যি বলতে এত বছর হয়ে গেছে, এখনো যদি আম্মুকে বলি আমার মাথা ব্যথা করছে, তাহলে আম্মু ভয়ে কেঁপে ওঠে। যাক, পরদিন আব্বু আম্মু দুজনই থাকলেন। সেই রাতে কোনো সমস্যা হয়নি, না আছে গন্ধ, না ঘুমের সমস্যা। আম্মু বলল, কই, আমি তো কোনো সমস্যা দেখলাম না। তখন আমি আর আপু কিছুই বলতে পারলাম না, আর ভাবলাম হয়তো আর সমস্যা হবে না। আবারও আমরা তিনজন একই সাথে ঘুমালাম। ফজরের নামাজের পর ওই ঘটনাটি ঘটত। শুয়ে আছি, ঠিক তন্দ্রা এসেছে, তখনই মনে হলো আমার মাথার কাছেই সেই পচা গন্ধটা, এবং কিছু মুহূর্ত যাওয়ার পর কেউ হেঁটে বা সরে গেলে যেমন হয়, সেই ফিলটা তেমনই হলো। আমার চোখ ঘুমে আচ্ছন্ন। ঠিক তখনই আমি একটু গোঁ গোঁ আওয়াজ শুনছি, আর ভাবলাম ঘুমের মধ্যে স্বপ্ন নাকি।
কিন্তু না, বেশ খানিক পরে বেশ জোরে জোরে শব্দটা উঠে আমার বোনের মুখ দিয়ে গোঁ গোঁ আওয়াজ হচ্ছে, আর মুখ বাঁকা করে ফেলেছে। ওর গায়ে জোরে ধাক্কা দেওয়াতেও হন্তদন্ত হয়ে উঠে বসে আর জিজ্ঞেস করে, কি হয়েছে? ও কিছু না বলে লাইট জ্বেলে দিল আর বলল ও নাকি ফিল করেছে মাথার কাছে কেউ দাঁড়িয়ে আছে এবং ও হাত পা নাড়াতে পারছিল না, আর ঠিক তখনই নাকি আমি ধাক্কা দিয়েছি। এরপর আর ঘুমাইনি। সবচেয়ে বেশি ভয়াবহ ঘটনা আমার সাথেই ঘটেছে। যাই হোক, পরদিন মাকে বললাম, আম্মু হুজুরের থেকে পানি পড়া এনে দিল, কিন্তু লাভ হলো না। একদিন পর ঘটনাটি আমার ছোট ভাই, যে কিনা আমাদের মাঝে ঘুমাতো, তার সাথেও ঘটলো। ও বেশি কিছু বলতে পারলো না, শুধু কেঁপে উঠছিল। তবে আমার আপু বলল অবাক করা ঘটনা, যা হলো এমন, যেদিন আপুর সাথে ঘটনা ঘটেছে সেদিন আমি ফিল করেছিলাম আমার মাথার কাছে কেউ আছে এবং সরে গেল, এবং তারপরে আপুর সাথে সেই একই ঘটনা ঘটে এবং আপু নাকি ফিল করেছিল যে তার মাথার কাছে কেউ আছে এবং অল্প সময়ে সরে গেছে। এরপরে আমার ভাই কেঁপে উঠছিল, অর্থাৎ একজনের থেকে সরে গিয়ে আরেকজনের কাছে যায় এবং এইভাবে আরেকজন আক্রান্ত হয়। লাইট জ্বালিয়ে অসহায়ের মতো বসে রইলাম তিনজন। এরপর আমরা তিনজন ঠিক করলাম লাইট জ্বালিয়ে রাখবো এবং সেহরির পর ঘুমাবো না, আর তাই করলাম। 30টি রোজা আমরা একইভাবে কাটিয়েছি। অবাক করা বিষয় হলো, রোজা শেষ হওয়ার একদিন আগেও আমরা সেই গন্ধটা পেয়েছি এবং ঈদের দিন থেকে আজ এত বছরেও আমরা ভাই বোন নাকি সেই গন্ধটা পাইনি। কিন্তু আমি আজও যদি একা থাকি সেই ফিলটা আমার হয়, গন্ধটাও পাই মাঝে মাঝে। জানি না কি ছিল, জানি না কেনই বা এমন হলো, তবে ঘটনাটি আমার জীবনের অন্যতম একটি শিহরিত ঘটনা। এরপর আপনারা যদি আরও ঘটনা চান, আবারও পাঠাবো ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। ভালো থাকবেন, 100% শিওর থাকুন ঘটনাটি সত্য এবং আমার সাথেই ঘটা। বললাম তা আপনারা এই ঘটনাটির মাধ্যমে জানতে পারবেন। আমার বাবা এবং মহিউদ্দিন শেখ চাচা, তারা দুজনেই ছোটবেলার বন্ধু ছিলেন। কেন বললাম, কারণ মহিউদ্দিন চাচারা আমাদের গ্রামের মধ্যে সবচেয়ে সম্পদশালী ছিলেন, যার ফলে মহিউদ্দিন চাচা অনেক বড় একটি পাপ কাজের সাথে লিপ্ত হয়েছিলেন। তিনি গ্রামের মানুষদের টাকা ধার দিতেন। কেউ যদি সেই টাকা নির্ধারিত সময়ের মধ্যে ফিরিয়ে দিতে না পারত, তাহলে তিনি সেই টাকার পরিবর্তে অতিরিক্ত টাকা দাবি করতেন। কেউ যদি সেই অতিরিক্ত টাকা সহ মূল টাকা ফিরিয়ে দিতে না পারত, তাহলে তিনি সেই মানুষের বাড়ি বা ভিটে দখল করে নিতেন। চাচার এই সকল পাপকর্মের ফলে আমার বাবার সাথে তার বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। মহিউদ্দিন চাচার এই সমস্ত পাপ কর্ম তার জন্য যে একটা বিরাট বিপদ আনতে চলেছে, তা তিনি মোটেও ঠাহর করতে পারেননি। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাওয়া যাক মূল ঘটনায়। ঘটনার সূত্রপাত ঘটে 1989 সালে। মহিউদ্দিন চাচা এভাবে আমাদের গ্রামের একজনকে 2 লক্ষ টাকা ধার দিয়েছিলেন। তার নাম মাহিম খান। আর আমাদের গ্রামের বাজারে বড় একটি মুদিখানার দোকান ছিল। এর পাশাপাশি তার আরো অনেক ব্যবসা ছিল। যাই হোক, সেই লোকটি তার ব্যবসায় অনেক বড় একটি ক্ষতির সম্মুখীন হন এবং তার যা কিছু ছিল তার সবকিছুই চলে যায়। এর ফলে নির্ধারিত সময়ে সেই টাকাটিও ফিরিয়ে দিতে পারেননি, যার ফলে সেই লোকটির একমাত্র সম্বল তার বাড়ি মহিউদ্দিন চাচা বেদখল করে নেন। সেই লোকটির পরিবার মহিউদ্দিন চাচার কাছে এসে অনেক আকুতি মিনতি করেন তার বাড়িটি ফিরিয়ে দেবার জন্য, কিন্তু মহিউদ্দিন চাচা তাদের একটি কথাও শোনেন না। মহিউদ্দিন চাচার বাড়ি এবং আমাদের বাড়ি পাশাপাশি ছিল, যার ফলে এ সকল বিষয় আমরাও দেখেছিলাম। এরপর সেই লোকের পরিবার নিরুপায় হয়ে চাচাদের বাড়ি থেকে চলে যান। যাবার আগে তারা বলে যান, আপনি যেভাবে আমাদের একমাত্র সম্বল বেদখল করলেন, এটার ফল আপনি ভোগ করবেন। আপনার এই সকল সম্পদ কোনো কিছুই আর থাকবে না, দেখে নিয়েন, আপনার পতন এখান থেকেই শুরু। এরপর সেই লোককে এবং তার পরিবারকে আর আমাদের গ্রামে দেখা যায়নি। এসব ঘটনার পর অতিবাহিত হয়ে যায় বেশ কিছুদিন। একদিন হঠাৎ করে রাতে মহিউদ্দিন চাচার বাড়ি থেকে খবর আসে চাচা নাকি অনেক অসুস্থ, তার শুধু রক্ত বমি হচ্ছে। এই খবর পেয়ে আমি এবং বাবা মিলে চাচাদের বাড়িতে যাই। গিয়ে দেখি চাচা মেঝেতে বসে বমি করছেন। তার বমির সাথে পেটের ভেতর থেকে বেরিয়ে আসছে অসংখ্য পোকা। এভাবে একটা সময় তিনি আমাদের সকলের সামনেই নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সাথে সাথে মহিউদ্দিন
মহিউদ্দিন চাচাদের বাড়িতে নেমে আসে শোকের ছায়া। আমরা সকলেই মহিউদ্দিন চাচার মৃত্যুতে অনেক অবাক হয়ে গিয়েছিলাম। গতকাল রাতেও যাকে সুস্থ সবল দেখলাম, আজ রাতে হঠাৎ কিভাবে তিনি এতটা অসুস্থ হয়ে পড়লেন? মনে নানা ধরনের প্রশ্নের পাহাড় গড়ে উঠতে থাকে, কিন্তু কোনো প্রশ্নের উত্তর আমরা কেউ খুঁজে পাই না। মহিউদ্দিন চাচা তার স্ত্রীর কাছে বলে গিয়েছিলেন তার মৃত্যু হলে তাকে যেন কবর দেওয়া হয় তার বাড়ির সামনের বাঁশ বাগানে। চাচার শেষ ইচ্ছে পূরণ হওয়ার জন্য আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিই পরদিন সকালে তাকে তার বাড়ির সামনে বাঁশ বাগানে কবর দেওয়া হয়। কিন্তু সেদিন রাতে ঘটে আরেকটি ভয়ানক ঘটনা। মহিউদ্দিন চাচার লাশ যে ঘরে রাখা হয়েছিল, আমরা সকলেই সেখানে বসেছিলাম। হঠাৎ করে সেই ঘর ভরে যায় ভয়ানক দুর্গন্ধে। দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে আমরা দেখি চাচার লাশ থেকে এমন ভয়ানক দুর্গন্ধ আসছে। লাশের কি হলো সেটা দেখার জন্য আমরা যখন লাশটির মুখ থেকে কাপড় সরিয়েছি, আমরা যা দেখতে পাই তা দেখার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। আমরা দেখি চাচার লাশ ভয়ানকভাবে পচে গলে গিয়েছে। চাচার মুখের ভেতর থেকে পোকা বেরিয়ে আসছে। এসব দেখে আমরা খুব ভয় পেয়ে যাই। আমরা কেউ এই বিষয়টি মেনে নিতে পারছিলাম না। কিভাবে 2-3 ঘন্টা আগে মৃত্যু বরণ করা একটি শরীর এভাবে পচে গলে যেতে পারে? আমরা নিরুপায় হয়ে শুধু সকাল হওয়ার অপেক্ষা করতে থাকি। এরপর আমরা ফজরের আজান হলে মসজিদে গিয়ে সালাত আদায় করে আমাদের মসজিদের ইমাম সাহেবকে চাচার গোসল এবং জানাজা দেওয়ার জন্য নিয়ে আসি। আমরা আগে কিছু লোকদের কবর খুলে রাখতে বলেছিলাম। তারা কাকার বাড়ির সামনের বাঁশ বাগানে কবর খুলে রেখেছিলেন। হুজুর বাড়িতে এসে যখন চাচার লাশটি দেখেন, তিনিও ভয় পেয়ে যান। তিনি লাশের গোসল দিতে পারবেন না বলে জানিয়ে দেন। এরপর তিনি আমাদের আকুতি মিনতিতে রাজি হন এবং তিনি চাচার লাশের গোসল দেন। এরপর আমরা সবাই চাচাকে কবরে সমাহিত করার জন্য সেই বাঁশ বাগানে যাই। চাচার জানাজা সম্পূর্ণ করার পর যখন আমরা সকলে মিলে চাচাকে কবরে নামাতে যাব, এমন সময় ঘটে আরো একটি ভয়ানক ঘটনা। হঠাৎ করেই সকলের সামনেই সেই কবরের নিচ থেকে ভেদ করে বেরিয়ে আসতে থাকে অসংখ্য অদ্ভুত ধরনের পোকা। এমন পোকা আমি আগে কখনো দেখিনি। যাই হোক, এসব দৃশ্য দেখে আমরা সবাই সেই কবরটি মাটি দিয়ে ভরাট করে দেই এবং অন্য আরেক পাশে আবার কবর খুঁড়ি। এরপর চাচাকে সেই কবরটিতে কোনো বাধা বিপত্তি ছাড়াই সমাহিত করা হয়। এভাবে অল্প সময়ে লাশ পচে গলে যাওয়া এবং কবরের ভেতর থেকে অসংখ্য অদ্ভুত ধরনের পোকা বেরিয়ে আসা, এই সকল ঘটনা আমাদের মনকে নাড়া দিয়েছিল। কেন এমনটা হলো? এইসব ঘটনার পেছনে কারণ কি? আশেপাশের মানুষজন যারা চাচার জানাজায় এসেছিলেন, তারা সকলেই বলাবলি করতে থাকলেন এইসব বিষয় নিয়ে। এমন সময় হঠাৎ ঘটে এক ভয়ানক ঘটনা। হঠাৎ করে চাচার কবরের আশেপাশের মাটি ভূমিকম্পের মতো কেঁপে উঠতে থাকে এবং আমরা সকলেই দেখতে পাই কবরের ভেতর থেকে ধোঁয়ার মতো কিছু একটা বেরিয়ে আসছে। এই সকল দৃশ্য দেখে উপস্থিত আমরা সকলেই অনেকে ভয় পেয়ে যাই। এর মধ্যে হুজুর বলে ওঠেন, মহিউদ্দিন ভাইয়ের মৃত্যু মোটেও স্বাভাবিকভাবে হয়নি, অনেক খারাপ কিছু একটা হয়েছে, না হলে এতগুলো অস্বাভাবিক ঘটনা কেন ঘটবে? প্রায় মিনিট 5 মধ্যে কবরের ভূমিকম্পন থেমে গিয়েছিল। সেখান থেকে কালো ধোঁয়ার মতো কিছু একটা বেরিয়ে এসেছিল। হঠাৎ করে আবার সবকিছু স্বাভাবিক হয়ে গিয়েছিল। এরপর আমরা সকলেই আল্লাহর কাছে দোয়া করে সেখান থেকে চলে আসি। এসব ঘটনার পর অতিবাহিত হয়ে যায় প্রায় 1 মাস। এই 1 মাসের মধ্যে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। প্রিয় লিসেনার্স, কি ভাবছেন ঘটনা এখানেই শেষ? না, একদমই না। কেবল তো ঘটনার ভয়াবহতা শুরু। শুনতে থাকুন ধৈর্য ধরে। চাচা মারা যাবার 1 মাসের মধ্যে অন্য কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি, এই বিষয়টি আমরা একান্ত ধরে নিয়েছিলাম। কারণ চাচা মারা যাবার পর চাচার 15 বছর বয়সী ছেলে, 4 বছর বয়সী মেয়ে এবং তাদের স্ত্রী, তারা 3 জন হয়ে যান তাদের পুরো বাড়িতে একা। এর জন্য মহিউদ্দিন চাচার স্ত্রী তার ছেলে মেয়েকে নিয়ে চলে যান তার বাবার বাড়িতে, যার ফলে আমরা তাদের সাথে আর যোগাযোগ করতে পারছিলাম না। যাই হোক, একদিন হঠাৎ করে প্রায় বিকেল 4টা নাগাদ মহিউদ্দিন চাচার স্ত্রী তার ছেলে মেয়েদের নিয়ে তাদের বাড়িতে চলে আসেন। ওই দিন বিকেলেই আমার মা তাদের বাড়িতে যান তাদের খোঁজ খবর নিতে। মা ফিরে এসে আমাদের জানান মহিউদ্দিন চাচার ছেলে রিজভী এবং তার মেয়ে রুমি, তারা দুজনেই অনেক অসুস্থ। তাদের
প্রায় 10 দিন যাবৎ অনেক জ্বর এসেছে, কোনো কিছু করেই তাদের জ্বর ভালো হচ্ছে না। এসব শুনে বাবা এবং আমি চাচাদের বাসায় যাই রিজভি এবং রুমিকে দেখার জন্য। তাদের বাসায় গিয়ে আমরা দেখি চাচার স্ত্রী খাটের পাশে বসে রিজভির মাথায় পানি ঢালছেন। রুমি পাশে শুয়ে আছে। চাচার স্ত্রী আর কিছুই করতে পারছে না, বলতে পারছে না। এই বলে চাচি কান্নায় ভেঙে পড়েন। এরপর বাবা রিজভিকে জিজ্ঞেস করেন সে স্বপ্নে কি দেখেছে। রিজভি কাঁপা কাঁপা গলায় বলতে শুরু করে, আমি স্বপ্নে দেখি 3টি কালো অবয়ব, তাদের সারা শরীর কুকুরের মতো লোম দিয়ে ঢাকা। তারা দেখতেও কুকুরের মতোই, কিন্তু তারা মানুষের মতো দাঁড়িয়ে থাকে। তারা প্রতি রাতে আমার স্বপ্নে আসে, আমার রুমে আসে এবং আমাকে আমার বাবার কবরের ওইখানে টেনে নিয়ে যেতে চায় এবং বলে, এই দেখ, তোর বাবাকে আমরা মেরেছি, এরপর তোর এবং তোর বোনের পালা। অনেক দিন হয়েছে আমরা কিছু খাই না, তোদের ছিঁড়ে খাবো। এই বলে সেই অবয়বগুলো বাবার কবরের উপরে ঝাঁপিয়ে পড়ে বাবার কবর থেকে মাটি সরিয়ে লাশ বের করে হাত পাগুলো খুবলে খেতে থাকে। এসব কথা বলতে বলতে রিজভির খিঁচুনি উঠে যায়। এরপর তাকে কোনোভাবে শান্ত করে আমি এবং বাবা আমাদের মসজিদের ইমাম সাহেবকে এই সকল ঘটনা বলে চাচাদের বাসায় নিয়ে আসি। ইমাম সাহেব চাচাদের বাসার উঠোনে প্রবেশ করে থমকে দাঁড়িয়ে যান এবং ইমাম সাহেব আমার বাবাকে উদ্দেশ্য করে বলতে শুরু করেন, ভাইজান, এই বাসায় প্রবেশ করার মতো কোনো অবস্থা নেই। এই জায়গাটি একটি অপবিত্র জায়গা। এখানে খুব অপবিত্র এবং শক্তিশালী 3টি জিনের বসবাস। তারা মাংসাশী, আর এই সমস্যার সমাধান আমি করতে পারবো না। আমি মহিউদ্দিন ভাইয়ের লাশ যখনই দেখেছিলাম তখনই আমি ধারণা করতে পেরেছিলাম অনেক খারাপ কিছু হয়েছে ওনার সাথে। ওনার স্বাভাবিক মৃত্যু হয়নি। এই সমস্যাগুলো কেন হয়েছে মহিউদ্দিন ভাইদের পরিবারের সাথে আমি জানি না। ভাইজান, আপনি চিন্তা করবেন না, আমি আমার ওস্তাদের কাছে যাচ্ছি। এই সমস্যার সমাধান তিনি দিতে পারবেন। আমি আমার ওস্তাদকে নিয়ে আসছি সন্ধ্যায়। এরপর হুজুর তার কথা মতো ওস্তাদকে নিয়ে মহিউদ্দিন চাচার বাসায় আসেন। এরপর বড় হুজুর, যিনি আমাদের মসজিদের ইমাম সাহেবের ওস্তাদজি, উনি চাচাদের পুরো বাড়িটি প্রথমে ঘুরে দেখেন। এরপর তিনি রিজভি এবং রুমিকে দেখেন। দেখা শেষ হলে বড় হুজুর সেদিন কোনো কথা না বলেই চলে যান। যাওয়ার আগে শুধু এই কথা বলে যান যে তিনি কাল আবার আসবেন। এরপর আমরা সবাই নিরুপায় হয়ে কালকের দিনের অপেক্ষা করতে থাকি। কিন্তু এই এক রাতের অপেক্ষা যে আমাদের অনেক বড় একটি বিপদ ডেকে আনতে চলেছে তা আমাদের কারো জানা ছিল না। হুজুর চলে যাবার পর আমি এবং বাবা আমাদের বাড়িতে চলে আসি। বাবা বাড়িতে এসে আমার মাকে রাতের খাবার নিয়ে এবং এই রাতটা মহিউদ্দিন চাচাদের বাড়িতে থাকতে বলে চাচাদের বাড়িতে পাঠিয়ে দেন। বাবার কথা মতো মা খাবার নিয়ে চাচাদের বাড়িতে চলে যান। কিন্তু বিপত্তিটা বাধে। রাতেই হঠাৎ আনুমানিক 2টা নাগাদ মা হন্তদন্ত হয়ে বাড়িতে ফিরে আসেন। মার এই অবস্থা দেখে বাবা কি হয়েছে জিজ্ঞেস করলে মা বলতে শুরু করেন, রিজভির হঠাৎ করে রক্ত বমি শুরু হয়েছে। ওর বমির সাথে কালো জমাট বাঁধানো রক্ত বেরিয়ে আসছে। তোমরা তাড়াতাড়ি ওদের বাড়িতে যাও। এইসব শুনে আমরা 3 জন দৌড়ে তাদের বাড়িতে যাই। চাচাদের বাড়িতে গিয়ে আমরা যা দেখতে পাই, আমি জানি না এই বিষয়টি কোনো মানুষের পক্ষে সহ্য করা সম্ভব কিনা। আমরা সেখানে গিয়ে দেখি মহিউদ্দিন চাচার স্ত্রী মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছেন। রিজভির সারা শরীর ফুলে গিয়েছে। এই অবস্থায় রিজভি বিছানায় পড়ে আছে। পুরো বিছানা রক্ত বমিতে ভরে গিয়েছে এবং রুমি ঘরের এক কোনায় মরে পড়ে আছে। ওর পুরো শরীর থেকে কেউ যেন মাংস খুবলে নিয়েছে। এই দৃশ্য দেখে আমার মা এক চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এইসব দৃশ্য দেখে আমার পুরো শরীর ভয়ে ঠান্ডা হয়ে যায়। আমি আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। কিভাবে এসব হলো, কেন হলো, আমি কিছুই মিলাতে পারছিলাম না। আমার মার চিৎকার শুনে আশেপাশের মানুষজন চাচাদের বাড়িতে চলে আসেন। তারাও এইসব দৃশ্য দেখে নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। এরপর আমরা সকলে মিলে মহিউদ্দিন চাচার স্ত্রীর জ্ঞান ফিরিয়ে নিয়ে আসি। জ্ঞান ফিরে এলে তিনি সব দেখে চিৎকার করে কান্নায় ভেঙে পড়েন। অদ্ভুতভাবে মহিউদ্দিন চাচার লাশের মতো খুব অল্প সময়ের মধ্যে রিজভি এবং রুমির লাশেরও
পচন ধরে যায়। এইসব কারণ দেখে সকাল পর্যন্ত অপেক্ষা না করে সেই রাতেই মহিউদ্দিন চাচার স্ত্রীর পরিবারকে খবর দেয়া হয়। তারা সকলেই ওই রাতে আসেন। এরপর সকলে মিলে ফজরের নামাজের পর রিজভী এবং রুমির জানাজা নামাজ পড়িয়ে তার বাবার কবরের পাশে সমাহিত করে তাদের। ওই জানাজার নামাজে আমাদের মসজিদের ইমাম সাহেবের ওস্তাদজি বড় হুজুরও অংশ নিয়েছিলেন। গ্রামবাসীরা সকলে চলে গেলে বড় হুজুর মহিউদ্দিন চাচার স্ত্রী সহ তার পরিবার এবং আমাদের পরিবারকে নিয়ে আমাদের গ্রামের বাড়িতে এসে বসেন। এরপর তিনি আমাদের সকলের উদ্দেশ্যে বলতে শুরু করেন, মানুষের জীবন খুবই ক্ষণস্থায়ী। পৃথিবীর মায়ায় পড়ে মানুষ সবসময় ভুলে যায়। মহিউদ্দিন ভাইকে আল্লাহ তাআলা কম দিয়েছিলেন না। এরপর তিনি মানুষের হক এভাবে নষ্ট করেছেন, মানুষের মনে এভাবে কষ্ট দিয়েছেন। তার ভুল আজ তার পুরো পরিবারকে ধ্বংস করে দিল। আমার ছাত্র গতকাল আমাকে মহিউদ্দিন ভাইয়ের পরিবারের সাথে ঘটে যাওয়া সকল ঘটনা বলেছিল এবং আমাকে তাদের বাড়িতে নিয়ে এসেছিল। আমার ছাত্রের কাছ থেকে সব ঘটনা শুনে আমি আমার ছাত্র জিনদের মহিউদ্দিন ভাইয়ের পরিবারের সাথে কেন এমন হচ্ছে জিজ্ঞেস করি। আমি তাদেরকে জানাতে বলি এবং মহিউদ্দিন ভাইয়ের বাড়িতে চলে আসি। মহিউদ্দিন ভাইয়ের বাড়িতে এসে দেখি এই বাড়িতে 3টি ভয়াবহ জিনের বসবাস। কিন্তু এই জিনগুলো এখানে কেন এসেছে আমি কিছুই বুঝতে পারলাম না। এর জন্য আমি মহিউদ্দিন ভাইয়ের বাড়ি থেকে চলে আসি কোনো কিছু না বলেই। ওই রাতে এশার নামাজের পর আমার ছাত্র জিনরা আমাকে জানায় মহিউদ্দিন ভাইয়ের বাসায় সেই 3 জন জিন নিজে থেকে আসেনি। তাদের এখানে পাঠানো হয়েছে মহিউদ্দিন ভাই এবং তার 2 সন্তানকে মেরে ফেলার জন্য। মহিউদ্দিন ভাইয়ের ওপর এবং তার 2 সন্তানের ওপর এক ভয়ানক কালো জাদু করা হয়েছিল এবং তাদের মেরে ফেলার জন্যই এই ভয়ানক জিনদের চালান করা হয়েছিল। এই 3 জন জিনই মহিউদ্দিন ভাই এবং তার সন্তানদের মেরেছে। এই কালো জাদুর জন্যই এসব ঘটেছে। এই কালো জাদুটি করিয়েছিলেন মহিম নামের এক ব্যক্তি। মহিউদ্দিন ভাই তার অনেক বড় একটি ক্ষতি করেছিলেন। তার একমাত্র সম্বল তার বাড়ি মহিউদ্দিন ভাই তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিলেন। এই ক্ষোভেই সেই ব্যক্তি এই কালো জাদু করেছিল। হুজুরের এসব কথা শুনে আমরা সকলে কান্নায় ভেঙে পড়ি। মহিউদ্দিন চাচার স্ত্রীও চিৎকার দিয়ে কান্নায় ভেঙে পড়েন। কিন্তু এখন কি আর করার, যা হবার তা তো হয়েই গেছে। মহিউদ্দিন চাচাকে আল্লাহ যেন মাফ করেন এবং তিনি সহ তার 2 সন্তানের আত্মার যেন শান্তি হয়। এই জন্য মহিউদ্দিন চাচার স্ত্রী তিনি গ্রামবাসীদের সকলের কাছে ক্ষমা চান এবং স্বামীর পাপ কাজগুলোর জন্য তাদের ক্ষমা করে দিতে বলেন। এরপর বড় হুজুরের পরামর্শে মহিউদ্দিন চাচার স্ত্রী মহিউদ্দিন চাচা যাদের কাছ থেকে এভাবে টাকা নিয়েছিলেন বা যাদের প্রতি এভাবে অন্যায় করেছিলেন তাদের সকলের টাকা ফিরিয়ে দিতে বলেন। এই বলে আবিদ তার ঘটনা শেষ করেন। প্রিয় লিসেনার,